মেঘালয় এবং অসমের মধ্যে সৃষ্টি হওয়া যানবাহন চলাচলের সমস্যা শেষ করার স্বার্থে মেঘালয়ের ক্যাব চালক সংস্থা তাদের প্রতিবাদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রীর সাথে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অল খাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতি এই কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, বৈঠকে হওয়া বুঝাবুঝি অনুসারে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত অসম এবং মেঘালয়ের মধ্যে পর্যটক তথা বাণিজ্যিক যানবাহনসমূহ আগের মতোই স্বাভাবিকভাবে চলাচল করবে। সাময়িক চুক্তির মাধ্যমে 10 সেপ্টেম্বরের পরে অসম সরকারের প্রতিনিধি এবং দুটি রাজ্যের পরিবহন বিষয়ের তাদের ট্যাক্সি চালক সংস্থার সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই সমস্যাটির স্থায়ী সমাধান করার চেষ্টা করা হবে। এবার বিধানসভায় বড় ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। অন্নপূর্ণা সুপার 6 প্রকল্পের আওতায় রাজ্যের নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকা পরিবারগুলিকে প্রতি বছর 3টি করে বিনামূল্যে এলপিজি রান্নার গ্যাস দেওয়া হবে। আগামী 14 জানুয়ারি পোঙ্গল উপলক্ষে ওই দিন থেকেই এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সরকারি ঘোষণা অনুযায়ী বার্ষিক 2.5 লক্ষ টাকা অথবা তার কম আয় করা পরিবারগুলি এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি সিলিন্ডার না দিয়ে এর মূল্যের সমপরিমাণ অর্থ সুবিধাভোগীকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সুবিধা হস্তান্তর পদ্ধতিতে জমা করা হবে। সরকারের হিসেব অনুযায়ী রাজ্যের প্রায় 1.5 কোটিরও বেশি পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারে। এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের বছরে প্রায় 4,000 কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সরকারের দাবি, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সুবিধা পাওয়ার নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের রান্নার জ্বালানির খরচে বড়সড় সাশ্রয় হবে। এবার বরাক উপত্যকার পাতারকান্দিতে বনভূমি দখল ঘিরে কড়া বার্তা, বৃহৎ উচ্ছেদের হুঁশিয়ারি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বনভূমি দখল, অবৈধ বসতি এবং সরকারি জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে এবার পাতারকান্দিতে কার্যত কড়া অবস্থান নিল অসম সরকার। 1986 সালের পর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের একাংশ বনাঞ্চল দখল করে অবৈধভাবে বসতি স্থাপন করেছে, এমন অভিযোগ তুলে বৃহৎ উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি দিলেন অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মালুয়া সড়ক সংস্কার অনুষ্ঠিত সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাতারকান্দির বনভূমি এবং সরকারি সম্পত্তি দখলের বিষয়টি নিয়ে সরবরাহ মন্ত্রী। তার বক্তব্যে উঠে আসে দীর্ঘদিন ধরে বনাঞ্চলের জমি দখল করে বসতি গড়ে তোলার অভিযোগ। মন্ত্রীর দাবি, পরিকল্পিতভাবে বনাঞ্চলের জমি দখল করে একাংশ বাংলাদেশি নাগরিক সেখানে বসতি স্থাপন করেছেন। বিষয়টি আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। 5ম শ্রেণীর ছাত্রী জানে না অসমের মুখ্যমন্ত্রীর নাম। 3য় 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা জানেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম, অথচ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছাড়াও একজন সহকারী শিক্ষক আছেন। প্রাথমিক শিক্ষার মানদণ্ড এমনভাবে চরম অধঃপতনগ্রস্ত হওয়া প্রতিষ্ঠানটি হচ্ছে কাটিগড়া প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত বিক্রম গার্ডেন নিম্ন প্রাথমিক বিদ্যালয়। কাটিগড়া প্রাথমিক শিক্ষাখণ্ডের চন্দ্রনাথপুর ক্লাস্টারের অধীনস্থ বিক্রমপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রীকে অসমের মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করলে বলতে পারেনি। 3য় 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রধান শিক্ষকের নাম জিজ্ঞাসা করলে বলতে পারেননি ছাত্রছাত্রীরা। যে বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী অসমের মুখ্যমন্ত্রীর নাম জানে না, 3য় 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম জানেন না, সেই বিদ্যালয়ে ন্যূনতম পাঠদানও যে করা হয় তা না বলার অপেক্ষা রাখে না। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার একটি প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত বিদ্যালয়গুলিতে সঠিকভাবে শিক্ষাদান করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট শিক্ষাখণ্ডকে ভাগ করে একাধিক ক্লাস্টার তৈরি করেছে।
আন্তর্জাতিক শ্রম সংগঠনের রিপোর্টে দাবি করা হয়েছে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ঊর্ধ্বমুখী। বলা বাহুল্য, দিল্লি এবং ঝাড়খণ্ডের জেনজিদের আন্দোলনের শিকড় এই বেকারত্ব। অথচ সেই সময়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যা 8,23,000। কর্মজগতের এই ভারসাম্যহীনতা প্রকাশে এসেছে তথ্যের অধিকার আইনে। গত এক দশকে কেন্দ্রীয় সরকারের শূন্যপদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। 2015 সালে 4,21,000 থেকে বেড়ে 2024 সালে 8,24,000-এ দাঁড়িয়েছে। এই সময়ে মোট অনুমোদিত পদের অনুপাত শূন্য পদের হার 11.5% থেকে বেড়ে 21% হয়েছে। শূন্য পদের এই বন্যা রেল, স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তর থেকে শুরু করে রাষ্ট্রপতির সচিবালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত বিস্তৃত। 8 লক্ষ বিরাট সংখ্যা হলেও এর মধ্যে নেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক অথবা রাষ্ট্রীয় সাহায্যে চলা সংস্থাগুলি। আসন্ন শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের আগেই সম্ভাব্য সব প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং সংশ্লিষ্ট নথি যাচাইয়ের দাবি উঠেছে। এই দাবি জানিয়েছেন শিলচরের বিশিষ্ট আইনজীবী নাজির হোসেন মজুমদার। তার মতে, নির্বাচনের আগে প্রার্থীদের শিক্ষাগত নথিপত্র যাচাই করা গেলে জাল অথবা সন্দেহজনক সনদ ব্যবহারের সম্ভাবনা কমবে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে। নাজির হোসেন মজুমদার প্রস্তাব রাখেন, মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমার আগেই কাছাড়ের জেলা কমিশনার একটি নির্দিষ্ট দিন ধার্য করে রাজনৈতিক দল নির্বিশেষে সব সম্ভাব্য প্রার্থীর শিক্ষাগত নথি জমা দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এরপর সংশ্লিষ্ট নথিপত্র প্রাথমিকভাবে যাচাই করে প্রয়োজন অনুযায়ী বিস্তারিত তদন্ত করা যেতে পারে। বিশেষ করে অসমের বাইরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইস্যু করা শংসাপত্রের ক্ষেত্রে আরও কঠোর যাচাইয়ের উপর গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অথবা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সনদপত্রের সত্যতা নিশ্চিত করা উচিত। কোনো নথি নিয়ে সন্দেহ দেখা দিলে তা সম্পর্কে যথাযথ তদন্তের ব্যবস্থা করা প্রয়োজন। আইনজীবী নাজির বলেন, শিলচর পুর নিগমের এটি প্রথম এবং ঐতিহাসিক নির্বাচন। ফলে এই নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা ও জনবিন্যাস বজায় রাখা জরুরি।